প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো। মাঝখানে কিছুটা বিরতির পর অনলাইন পর্বে আবার তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ ওমর আলী, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইল। সরকারি সাদত কলেজ অর্থনীতি বিভাগে স্নাতক সম্মান প্রথম বর্ষে যারা অধ্যয়ন করছো এবং যারা 2020 সালের অনার্স প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদেরকে আমার পক্ষ থেকে অনলাইন পর্বে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা জানো, প্রথম বর্ষে ইতিমধ্যে মোট 8টি ক্লাস গ্রহণ করা হয়েছে। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটিতে যাও তাহলে সেখানে দেখবে 6টি ক্লাস নিয়মিতভাবে তোমাদের গ্রহণ করা হয়েছে মৌলিক সামষ্টিক অর্থনৈতিক কোর্সের উপর। এছাড়াও মাস্টার্স প্রিলি এর সাথে আরও 2টি ক্লাস গ্রহণ করা হয়েছে। সর্বমোট 8টি ক্লাস গ্রহণ করা হয়েছে। সেই হিসেবে মৌলিক সামষ্টিক অর্থনৈতিক কোর্সের উপর আজকে 9ম ক্লাস, বক্তৃতা 9। আজকের এই ক্লাসে তোমাদেরকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। তো মৌলিক সামষ্টিক অর্থনীতি কোর্সের যে ক্লাসগুলো গ্রহণ করা হয়েছে সেই সব ক্লাসের সর্বশেষ পর্যায়ে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায়ের, অর্থাৎ মানি অ্যান্ড মানিটারি পলিসি, অর্থ এবং আর্থিক নীতি অধ্যায়ের অর্থের বিভিন্ন বিষয়াদি নিয়ে আমরা পড়ছিলাম। আজকে আমরা অর্থের গুরুত্বপূর্ণ 2টি বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমে আমরা পড়ব যে অর্থের মূল্য কী, ভ্যালু অফ মানি কী, হোয়াট ইজ ভ্যালু অফ মানি। তারপরে আমরা পড়ব যে অর্থগুণক কী বা হোয়াট ইজ মানি মাল্টিপ্লায়ার। তো শিক্ষার্থীরা, আমরা যাই প্রথমে অর্থের মূল্য বলতে কী বোঝায় সেই আলোচনায়। আমরা অর্থের সংজ্ঞা ইতিমধ্যেই জানি যে বস্তু বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন, মূল্যের পরিমাপক এবং লেনদেন, ঋণ পরিশোধের উপায় হিসেবে কাজ করে, তাকে বলা হয় অর্থ। অর্থ আমাদের আধুনিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এজন্য অর্থের মূল্য আমাদের নিরূপণ করতে হয়। অর্থের মূল্য যদি বেশি হয়ে থাকে তাহলে অর্থনীতির ক্ষেত্রে এক ধরনের ফলাফল আসে, অর্থের মূল্য কম হলে আর এক ধরনের ফলাফল এসে যায়। তো অর্থের মূল্য আমরা সেজন্য জানব। আমরা জানি যে অর্থের আসলে নিজস্ব কোনো মূল্য নেই। অর্থ আমরা যেটা বুঝি কাগজি মুদ্রা বা কাগজি টাকা বা ধাতব মুদ্রা, সেই কাগজি টাকা বা ধাতব মুদ্রার আসলে ওরূপ কোনো মূল্য নেই। কারণ তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে যে সরকার যদি অনুমোদন না দেয় বা সবার যদি স্বীকৃতি না থাকে তাহলে 1000 টাকার একটা নোটের কিন্তু ওরকম কাগজি কোনো মূল্যই নেই, যেটা কেজি দরে বিক্রি করতে হবে। সো এই অর্থে বলা হয় যে অর্থে নিজস্ব কোনো মূল্য নেই। মূল্যটা কখন নিপতিত হয়, মূল্যটা কখন আমরা ধার্য করি? যখন আমরা এটাকে সরকার কর্তৃক এক ধরনের স্বীকৃতি দেওয়া হয় যে এই কাগজি মূল্যটা 1000 টাকা সমান এবং এই 1000 টাকা সমমূল্যের দ্রব্য এবং সেবা এই অর্থ দ্বারা কেনা যাবে। এই স্বীকৃতি যখন পায় তখনই সেটা অর্থের মূল্য হয়ে দাঁড়ায়। তো অর্থের নিজস্ব মূল্য নেই, তবে এর ক্রয় ক্ষমতা অবশ্যই আছে। ঠিক আছে শিক্ষার্থীরা? তাই অর্থের মূল্য বলতে আমরা বুঝি অর্থের ক্রয় ক্ষমতাকেই। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবাকর্ম ক্রয় করা যায় তাকে বলা হয় অর্থের ক্রয় ক্ষমতা। ঠিক আছে? অর্থাৎ 100 টাকা দ্বারা যদি আমরা একটি শার্ট কিনতে পারি, পরবর্তী কোনো একটা সময়ে যদি ওই শার্ট কিনতেই আমাদের 150 টাকা ব্যয় হয় বা খরচ হয়, তাহলে এই ক্ষেত্রে বলা যাবে যে অর্থের
ক্রয় ক্ষমতা কমে গেছে। কখন অর্থের ক্রয় ক্ষমতা কমে যায়? যখন দেশে মুদ্রাস্ফীতি হয় বা মূল্যস্তর বা দাম স্তর বেড়ে যায়, সে অবস্থায় অর্থের নিজস্ব যে ক্রয় ক্ষমতা, সেই ক্রয় ক্ষমতা কমে যায়। আবার যখন মুদ্রা সংকোচন হয়, অর্থাৎ জিনিসপত্রের দাম আস্তে আস্তে কমে যায়, সেই অবস্থার প্রেক্ষিতে অর্থের নিজস্ব মূল্য বেড়ে যায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অর্থের যে নিজস্ব মূল্য, সেই নিজস্ব মূল্যের সাথে দেশের দ্রব্য সামগ্রীর মূল্যের সাথে এক ধরনের বিপরীত সম্পর্ক বা ঋণাত্মক সম্পর্ক বিরাজমান। ঠিক আছে শিক্ষার্থীরা, যেটা আমরা বোর্ডে যদি যাই তাহলে সেখানে একটা দেখব যে অর্থের মূল্য, ভ্যালু অফ মানি ভিএম, এটা নির্ভর করতেছে দাম স্তরের উপরে, ফাংশন অফ পি। এখানে লেখা আছে পি ইজ ইকুয়াল টু দাম স্তর, ভিএম হচ্ছে অর্থের মূল্য। তাই দেখা যাচ্ছে যে অর্থের মূল্য নির্ভর করতেছে দাম স্তরের উপরে। কিভাবে নির্ভর করতেছে? বিপরীত ক্রমে, 1/p। অর্থাৎ জিনিসপত্রের দাম স্তর কমে গেলে অর্থের মূল্য বাড়ে, আবার দাম স্তর কমে গেলে, দাম স্তর বেড়ে গেলে অর্থের মূল্য কমে যায়। বিপরীত সম্পর্ক বিদ্যমান থাকে বা বিরাজমান থাকে, যেটা আমরা একটা চিত্রের সাহায্যেও এইভাবে দেখতে পারি। এই চিত্রে ভূমি অক্ষে অর্থের মূল্য এবং লম্ব অক্ষে দাম স্তর নেওয়া হয়েছে। বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী ভিএম বা অর্থের মূল্য রেখা নেওয়া হয়েছে। এই রেখাটা এখানে সরল আকৃতি দেখানো হয়েছে। কোনো কোনো জায়গায় তোমরা দেখতে পাবে এই রেখাটা সমপরাবৃত্তাকার বা গোলাকৃতিও হয়ে থাকে। ঠিক আছে শিক্ষার্থীরা, তো বিষয়টা তোমরা খেয়াল করে দেখবে। যেভাবেই দেখানো হোক না কেন, মোট কথা হচ্ছে যে দাম স্তরের সাথে অর্থের মূল্যের একটা বিপরীত সম্পর্ক থাকবে। তোমরা যদি এই রেখার এ বিন্দু অনুযায়ী খেয়াল করো, তাহলে দেখবে যে দাম স্তর যখন OP0, তখন অর্থের মূল্য হচ্ছে VM0। দাম স্তর যখন OP0, অর্থের মূল্য VM0। এ বিন্দু হতে যদি বি বিন্দুতে আসি, তাহলে আমরা দেখতে পাই যে দাম স্তর OP0 থেকে কমে OP1 হচ্ছে। ফলাফল হিসেবে আমরা কি দেখতে পাচ্ছি? যে দাম স্তর যখন কমে যাচ্ছে P0 P1, তখন অর্থের মূল্য বেড়ে যাচ্ছে। অর্থের মূল্য আগে ছিল কত? ও VM0, এখন হয়ে যাচ্ছে ও VM1। ঠিক আছে, অর্থাৎ VM0 থেকে VM1 অর্থের মূল্য বেড়ে যাচ্ছে। একইভাবে আমরা বিপরীত ক্রমেও এটা আলোচনা করতে পারি যে দাম স্তর যখন বেড়ে যায়, তখন উল্টোভাবে অর্থের মূল্য কমে যায়। তো শিক্ষার্থীরা, তোমরা অর্থের মূল্য বুঝতে পেরেছ ভালোভাবে নিশ্চয়ই, অপেক্ষকে এবং চিত্রের সাহায্যে। এবার আমরা যাব যে অর্থ গুণক কাকে বলে বা মানি মাল্টিপ্লায়ার কাকে বলা হয়। মাল্টিপ্লায়ারের ধারণা শিক্ষার্থীরা ইতিমধ্যেই আমরা জানি। মাল্টিপ্লায়ার কি বা গুণক কি? অর্থনীতির ক্ষেত্রে যদি আমরা গুণকের কথায় আসি, তাহলে সেখানে আমরা দেখব যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের পরিবর্তনের অনুপাতই হচ্ছে গুণক। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই তো অপেক্ষক নিয়ে আলোচনা করি। অপেক্ষকে বাম দিকে থাকে সমান সমান চিহ্নের বাম দিকে থাকে অধীন চলক এবং ডান দিকে থাকে এক বা একাধিক স্বাধীন চলক। এখন একাধিক স্বাধীন চলক থাকলে অন্যান্য চলকগুলোকে স্থির ধরে একমাত্র পরিবর্তনশীল স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তনটুকু হয়, ওটুকুই হচ্ছে গুণক। যদি আমরা কথার কথা বিনিয়োগ গুণক ধরি, তাহলে সেখানে আমরা কি দেখতে পাই? সেখানে আমরা দেখতে পাই যে বিনিয়োগ বা স্বয়ংভূত বিনিয়োগ পরিবর্তনের ফলে জাতীয় আয়ের যে পরিবর্তন হয়, তাকে বলা হয় বিনিয়োগ গুণক। ঠিক আছে শিক্ষার্থীরা, একইভাবে কর গুণক যদি আমরা বিবেচনা করি, সেখানেও আমরা দেখি করের পরিবর্তনের ফলে জাতীয় আয়ের যে পরিবর্তন হয়, তাকে বলা হয় কর গুণক। আমরা যদি
অর্থগুণক বা মাল্টিপ্লায়ারে আসি, তাহলে সেখানে আমাদের স্বাধীন চলক হিসেবে কি বিবেচিত হবে? সেখানে আমাদের স্বাধীন চলক হিসেবে বিবেচিত হবে হাই পাওয়ার্ড মানি বা শক্তিশালী মুদ্রা, এবং অধীন চলক হিসেবে বিবেচিত হবে অর্থের যোগান বা মজুদ। তাই আমাদের বলতে হবে যে শক্তিশালী মুদ্রার পরিবর্তনের ফলে অর্থের যোগান বা অর্থের মজুদের যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনের অনুপাতই হচ্ছে অর্থ গুণক। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা বোর্ডে গেলে আরও বিষয়টা সম্পর্কে পরিষ্কার ধারণা পাব। অর্থগুণক কেএম, কে হচ্ছে গুণক, এম হচ্ছে মানি, অর্থগুণক। হ্যাঁ, এখানে শক্তিশালী মুদ্রার পরিবর্তন সেটা নিচে, এবং উপরে হচ্ছে অর্থের যোগান পরিবর্তন। অর্থাৎ শক্তিশালী মুদ্রার পরিবর্তনের ফলে অর্থের যোগানের যে পরিবর্তন হয় সেই অনুপাতই হচ্ছে অর্থ গুণক। এখানে প্রতীক আকারে বা সিম্বলিক্যালি লেখা হয়েছে কে এম ইকুয়াল টু ডেল্টা এম এস বাই ডেল্টা এইচ। ডেল্টা এম এস হচ্ছে অর্থের যোগানের পরিবর্তন, ডেল্টা এইচ হচ্ছে শক্তিশালী মুদ্রার পরিবর্তন। শিক্ষার্থীরা, শক্তিশালী মুদ্রার কাকে বলে সে ধারণাটা আমাদের নিতে হবে, অর্থের যোগান কাকে বলে সেই ধারণাও আমাদের একটু নিতে হবে। শক্তিশালী মুদ্রা কাকে বলা হয়? শক্তিশালী মুদ্রা বলতে আমরা কি বুঝি? কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত কাগজে নোট এবং ধাতব মুদ্রা এবং কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত বা কেন্দ্রীয় ব্যাংকে রাখা অন্যান্য ব্যাংকের রিজার্ভের সমষ্টি হচ্ছে হাই পাওয়ার্ড মানি বা শক্তিশালী মুদ্রা। তাইলে দেখা যাচ্ছে যে এই শক্তিশালী মুদ্রার দুইটা অংশ আছে। একটা হচ্ছে মুদ্রা বা কারেন্সি, হ্যাঁ, আরেকটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে অন্যান্য ব্যাংকের রিজার্ভ। দুইটা অংশ, এই দুইটা অংশ মিলে হচ্ছে শক্তিশালী মুদ্রা। তোমরা তো জানো যে কারেন্সি সেটা জনগণের হাতেই সংরক্ষিত, যে টাকাটা বা মুদ্রাটা দ্বারা সে ক্রয় বিক্রয়ের কাজটি করছে। আর এই ব্যাংকগুলা জনগণের কাছ থেকে যে আমানত সংরক্ষণ করছে বা আমানত সংগ্রহ করছে, সেই আমানতের একটা অংশ আবার কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ হিসেবে রাখছে। তাহলে ওই রিজার্ভ এবং এই আমানত, সেই রিজার্ভ এবং এই কারেন্সি, এই দুটো মিলে হচ্ছে শক্তিশালী মুদ্রা। ঠিক আছে, এবার আসি আমরা যে অর্থের যোগান বলতে কি বোঝায়। তোমরা ইতিমধ্যেই জানো যে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত কাগজি নোট এবং ধাতব মুদ্রা, যেটা জনগণের হাতে হাত থেকে হাতে বদল হচ্ছে, জনগণ তাদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য হাতে সংরক্ষণ করছে, এটাই হচ্ছে কারেন্সি। সেই কারেন্সি এবং জনগণ যে পরিমাণ অর্থ চলতি আমানত হিসেবে ব্যাংকে রাখছে, সেই চলতি আমানত এর সমষ্টি হচ্ছে অর্থের যোগান। অর্থাৎ অর্থের যোগানেরও দুইটি অংশ, একটি হচ্ছে কারেন্সি আর একটি হচ্ছে চলতি আমানত। কারেন্সি এবং চলতি আমানত মিলে হচ্ছে অর্থের যোগান। তো শিক্ষার্থীরা, অর্থের যোগানেরও দুটি অংশ, শক্তিশালী মুদ্রারও দুটি অংশ। তাই শক্তিশালী মুদ্রার পরিবর্তনের ফলে অর্থের যোগানের যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনের অনুপাতই হচ্ছে অর্থগুণক। অর্থগুণকের সূত্র যদি আমরা পেতে যাই, তাহলে আমরা এখানে দেখব যে অর্থবাজার ভারসাম্য অবস্থায় অর্থের চাহিদা এবং যোগান সমান। অর্থবাজার ভারসাম্য অবস্থায় অর্থের চাহিদা এবং যোগান সমান। এমএস হচ্ছে অর্থের যোগান, আর সি প্লাস ডি এটা হচ্ছে অর্থের চাহিদা। সি হচ্ছে কারেন্সি বা মুদ্রা, আর ডি হচ্ছে ডিমান্ড ডিপোজিট বা আমানত, চলতি আমানত। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এমএসকে ডি দ্বারা ভাগ করি, উভয় পাশকে ডি দ্বারা ভাগ করি, এমএস বাই ডি, এ পাশে হলো সি বাই ডি, ডি বাই ডি। অর্থাৎ
এই সমীকরণের উভয় পাশকে আমরা ডি দ্বারা ভাগ করলাম। হ্যাঁ, এখানে আমাদের এমএস বাই ডি রয়ে গেল। এই পাশে তোমরা দেখো এখানে সি বাই ডির এখানে চলে আসলো সিআর। এখানে সিআর হচ্ছে কারেন্সি অনুপাত। কারেন্সি অনুপাত হচ্ছে কারেন্সি ডিপোজিট অনুপাত, কারেন্সি আমানত অনুপাত, ঠিক আছে। আর ডি বাই ডি, ডিকে ডি দিয়ে ভাগ করলে তো 1, অর্থাৎ 1 নং সমীকরণে আমরা পেলাম এমএস বাই ডি ইজ ইকুয়াল টু কারেন্সি অনুপাত যোগ 1, ঠিক আছে। তারপরে আবার আমরা যদি আরেকটা জিনিস বিবেচনা করি যে শক্তিশালী মুদ্রা আবার কার সমান, শক্তিশালী মুদ্রা এখানে এইচ, সেটা হচ্ছে কারেন্সি এবং রিজার্ভের সমষ্টি। সি হচ্ছে কারেন্সি আর হচ্ছে রিজার্ভের সমষ্টি। এই সমীকরণটাকেও আমরা আবার কী করি, উভয় পক্ষকে ডি দ্বারা ভাগ করি। তাহলে এ পাশে এইচ বাই ডি আর এ পাশে হয়ে গেল আগের মতোই সিআর বা কারেন্সি অনুপাত, আর এটা হলো রিজার্ভ অনুপাত আর বাই ডি, এটা হলো রিজার্ভ অনুপাত। অর্থাৎ আমানতের একটা নির্দিষ্ট অংশ রিজার্ভ রাখতে হয়, সেটা হচ্ছে আর বা রিজার্ভ অনুপাত। সিআরটা তো আমরা জানি, সেটা হচ্ছে কারেন্সি অনুপাত, অর্থাৎ আমানতের একটা নির্দিষ্ট অংশ কারেন্সি হিসেবে রাখতে হয়। তো শিক্ষার্থীরা 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ আমরা এভাবে পেলাম। এখন 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা এই ধরনের একটি সমীকরণ পাই, ঠিক আছে। এই ধরনের সমীকরণ পাই। এদিকে আমাদের কাটাছাটা দিয়ে থাকে এমএস বাই এইচ। এমএস তো আমরা জানি অর্থের যোগান, এইচ হচ্ছে হাই পাওয়ার্ড মানি বা শক্তিশালী মুদ্রা। এদিকে আমাদের থাকে হলো সিআর মানে কারেন্সি অনুপাত যোগ 1, নিচে থাকে হলো সিআর কারেন্সি অনুপাত প্লাস বা যোগ আর রিজার্ভ অনুপাত, যেটা হচ্ছে কেএম। কেএম হচ্ছে অর্থগুণক। তো এরকমভাবে আমরা 3 নং সমীকরণ পাই, যে 3 নং সমীকরণটা আমাদেরকে অর্থগুণক বা মানি মাল্টিপ্লায়ার দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে অর্থগুণক বা মানি মাল্টিপ্লায়ারে আমাদের দুটো উপাদান এসেছে, একটি হচ্ছে কারেন্সি অনুপাত সিআর, আরেকটি হচ্ছে রিজার্ভ অনুপাত আর। এখন আমরা যদি একটি উদাহরণ নিই তাহলে আমরা আরও ভালোভাবে সুস্পষ্টভাবে বুঝতে সমর্থ হব। সিআরের মানটা যদি আমরা ধরি 0.2, আর এর মানটা যদি ধরি 0.1, তাহলে এই সমীকরণটাতে বা এই সূত্রটাতে যদি আমরা বসাই তাহলে আমাদের মান আসে 4। অর্থাৎ শক্তিশালী মুদ্রার যতটুকু পরিবর্তন হয় তার তুলনায় অর্থের যোগান পরিবর্তন হয় 4 গুণ। অর্থগুণকের মান 4 আসার অর্থ হলো শক্তিশালী মুদ্রার যতটুকু পরিবর্তন হয় অর্থ যোগান পরিবর্তন হয় তার তুলনায় 4 গুণ। এভাবে আমরা সূত্রের সাহায্যে, সংজ্ঞার সাহায্যে, সমীকরণের সাহায্যে বিভিন্ন উপায়ে অর্থগুণক ভালোভাবে সুস্পষ্টভাবে বুঝতে পারি। তো শিক্ষার্থীরা, তোমাদের প্রথম বর্ষের জন্য আজকের এই নবম বক্তৃতায় এই ছিল তোমাদের জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। খুদা হাফেজ।